ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। আজ আমি খুব সুন্দরভাবে 2 রাত 3 দিনে তোমাদের ভ্রমণ করিয়ে দেখাবো মানালি, সোলাং ভ্যালি, অটল টানেল, তার সাথে শিশু। কিভাবে প্রত্যেকটি জায়গা ঘুরে দেখবে, মানালি ভ্রমণের সঠিক সময় কোনটি, কোন সময় মানালিতে ভিজিট করলে পরে এই পরিমাণে বরফ তোমরা দেখতে পারবে, কলকাতা থেকেই বা কোন ট্রেন ধরে কিভাবে মানালিতে এসে পৌঁছাবে, মানালিতে এসে কোথায় থাকবে, কোথায় খাবার দাবার খাবে, মানালির আশেপাশে যে সমস্ত সাইট সিন গুলো রয়েছে সেগুলো কিভাবে ঘুরে দেখবে। মানালি মানেই বিভিন্ন ধরনের স্নো অ্যাক্টিভিটি, সেই সমস্ত অ্যাক্টিভিটি করতে কত টাকা খরচা হতে পারে, A to Z ইনফরমেশন তুলে ধরবো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। আশা করছি তাই বন্ধুরা আজকের এই ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে। তাই নতুন বন্ধুদের বলছি অবশ্যই ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক। মানালি হিমাচল প্রদেশের কুল্লু উপত্যকার একটি জনপ্রিয় হিল স্টেশন। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা মোটামুটি 2050 মিটারের কাছাকাছি। আর সেই মানালিতে ঘুরে দেখার মতো প্রচুর জায়গা রয়েছে। তার সাথে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার, বিভিন্ন ধরনের স্নো অ্যাক্টিভিটি, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে মানালি যেন এক স্বর্গরাজ্য। কলকাতা থেকে মানালি পৌঁছানোর সরাসরি কোনো ট্রেনের ব্যবস্থা নেই। মানালি পৌঁছানোর জন্য তোমাদের সবার প্রথমে চণ্ডীগড় স্টেশন নয় দিল্লি স্টেশনে পৌঁছাতে হবে। মানালি থেকে যেহেতু চণ্ডীগড়ের দূরত্ব অনেকটাই কম, তাই চণ্ডীগড় হয়ে মানালি যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। কলকাতা থেকে চণ্ডীগড় দুইভাবে পৌঁছানো যায়, ট্রেনে এবং প্লেনে। তবে যারা কম টাকা খরচা করে আরামদায়ক জার্নি করবে ভাবছো, তারা ট্রেন জার্নি করতে পারো। আর যারা মানালি ভ্রমণের জন্য বাজেটটা হাই রেখেছো, তারা কম সময়ে বেশি টাকা খরচা করে প্লেনে পৌঁছাতে পারো চণ্ডীগড়ে। তবে কলকাতা থেকে চণ্ডীগড় পৌঁছানোর একমাত্র উপায় হলো কালকা মেল, যে ট্রেন ধরে খুব সহজে কলকাতা থেকে তোমরা চণ্ডীগড় স্টেশনে পৌঁছে যেতে পারবে। চণ্ডীগড় থেকে মানালি পৌঁছানোর দুটি উপায় রয়েছে। প্রথমত, রিজার্ভ গাড়ি করে খুব সহজে মানালি পৌঁছে যেতে পারবে। দ্বিতীয় হলো বাসে করে মানালি পৌঁছানো। চণ্ডীগড় স্টেশনের বাইরের দিকেই রয়েছে 4 চাকা গাড়ি স্ট্যান্ড, যেখানে তোমরা ছোট গাড়ি এবং বড় গাড়ির অপশন পেয়ে যাবে। তবে গাড়ি রিজার্ভ করা মানে খরচার পরিমাণটাও বেড়ে যাওয়া। যারা বাস ধরে আসতে চাইছো মানালি, তাদের উদ্দেশ্যে বলি, চণ্ডীগড় স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে একখানা অটো নয়তো ট্যাক্সি ধরে সোজা চলে আসো ISBT বাস স্ট্যান্ড সেক্টর 43-তে। সেখান থেকে খুব সুন্দর ভলভো বাসের ব্যবস্থা পেয়ে যাবে। মাথা পিছু খরচা হবে 1000 থেকে 1500 টাকা। আর যারা সাধারণ বাস ধরে কম টাকা খরচা করে মানালি আসতে চাইছো, তাদের যেতে হবে ISBT বাস স্ট্যান্ড সেক্টর 22-তে। সেখান থেকে খুব সহজেই মাথা পিছু 600 থেকে 900 টাকা খরচা করে সাধারণ বাস ধরে চলে আসতে পারো মানালিতে। একজন কিংবা দুজন থাকলে চণ্ডীগড় থেকে কোনো রকম গাড়ি রিজার্ভ না করে তোমরা খুব সহজে কম টাকা খরচা করে বাস ধরেই চলে আসতে পারো মানালিতে। ট্রেন নাম্বার 12311 নেতাজি এক্সপ্রেস ট্রেন বা কালকা মেল প্রতিদিন হাওড়া স্টেশন থেকে রাত্রিবেলা 9:55-তে ছেড়ে প্রায় 29 ঘন্টা 5 মিনিট জার্নি কভার করার পর কালকা স্টেশনে গিয়ে পৌঁছায়। মাঝখানে রয়েছে 38খানা হল্ট। কালকা স্টেশনে পৌঁছে গিয়ে কালকা স্টেশনের পাশেই রয়েছে কালকা টয় ট্রেন স্টেশন, যেখান থেকে টয় ট্রেন ধরে খুব সহজেই তোমরা 5 থেকে 6 ঘন্টার জার্নি কভার করে পৌঁছে যেতে পারো সিমলাতে। সিমলা ঘুরে তারপর তোমরা মানালিতে পৌঁছাতে পারো খুব সহজে, কারণ সিমলা থেকে বাসের ব্যবস্থা রয়েছে মানালিতে পৌঁছানোর জন্য। তাছাড়াও তোমরা সিমলা, কুলু, মানালি, কাসল একসাথে ভ্রমণ করতে পারো। তবে আমি ঠিক কিভাবে মানালি ভ্রমণ করেছিলাম সেটা এবারে তোমরা দেখে নাও। গুড মর্নিং বন্ধুরা, দাঁড়িয়ে রয়েছি এখন আমি কাসলে। মানালি ভ্রমণের যাত্রাটা আমি কাসল থেকেই শুরু করছি। তোমরা হয়তো অনেকেই জানো যে কাসলে এসে যেই হোটেলে আমি নাইট স্টে করেছিলাম সেখানে সকালের জলখাবারটা কমপ্লিট করে নিয়েছি অলরেডি। এইবারে কাসলকে টাটা বাই বাই জানিয়ে সোজা পাড়ি দেবো মানালিতে।
কাসোল থেকে মানালি যেতে রাস্তার মধ্যে যত রকমের ভিউ পয়েন্ট পড়বে, যতগুলো সাইট সিন পড়বে এবং পাহাড়ের সুন্দর ভিউ দেখতে দেখতে সোজা চলে যাব মানালিতে। মানালিতে গিয়ে নাইট স্টে করব এবং মানালিতে যত রকমের সাইট সিন রয়েছে, ঘোরার জায়গা রয়েছে, প্রত্যেকটা জায়গাতে ভিজিট করব। আশা করছি এই ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে। তবে তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা এখনো যারা সিমলা এবং কাসোলের ভিডিও দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ওই দুটো ভিডিও লিংক দিয়ে দেবো, তোমরা চট জলদি করে ভিডিওগুলো একবার দেখে নিতে পারো। আপাতত গাড়িতে বসে সোজা মানালির উদ্দেশ্যে রওনা দেব। কাসোল থেকে মানালির দূরত্ব মোটামুটি 75 কিলোমিটারের কাছাকাছি। সময় লাগবে পৌঁছাতে প্রায় 2 ঘন্টার মতো। তবে আজ কাসোল থেকে বেরিয়ে মানালি যাওয়ার পথে বেশ অনেকগুলো সাইট সিন ঘুরে দেখব। ঘুরতে ঘুরতে তারপরে মানালিতে যাব, যার জন্য সময়টা একটু বেশি লাগারই কথা। কাসোল কিংবা মানালি নয়, 5 রাত 6 দিনে সিমলা, কুলু, মানালি, কাসোল ভ্রমণের জন্য সুন্দর একখানা প্যাকেজ করেছিলাম ট্যুর পিকার্স থেকে। সিমলা এবং কাসোল ভ্রমণে এখনো পর্যন্ত ওনাদের দেওয়া হোটেল, খাওয়া দাওয়া এবং গাড়ি সার্ভিসে আমি ভীষণভাবেই স্যাটিসফাইড। আশা করছি ওনাদের হাত ধরে তোমরাও যদি সুন্দর ট্যুর প্ল্যান করো, তোমরা একদম নিরাশ হবে না। চলে এলাম আমার প্রথম গন্তব্যস্থলে। এখন দাঁড়িয়ে রয়েছি কুল্লু রিভার রাফটিং পয়েন্টে। তোমরা এখানে আসলে পরে অবশ্যই এইসব রাইড গুলো নিতে পারো। 3 কিলোমিটার রাইড করলে 4 জনের খরচা হবে 3,500 টাকা এবং 9 কিলোমিটার যদি তোমরা রাইড নাও 4 জনের খরচা হবে 6,500 টাকা। এখানে যে গাড়িগুলো রয়েছে, গাড়ির মধ্যে উঠে সকলকে নিয়ে যাচ্ছে যেই জায়গা থেকে আর কি রিভার রাফটিং গুলো শুরু হয়, সেই পয়েন্টে। সেইখান থেকে রিভার রাফটিং করতে করতে তোমাদেরকে ঠিক এখানে নিয়ে আসবে। আর তোমরা যারা এইসব জিনিসগুলো করতে ইন্টারেস্টেড রয়েছে, অবশ্যই কুল্লুতে ভিজিট করতে পারো। পাশে রয়েছে মেন রোড, আমি একটু দেখিয়ে দিই। মেন রোডের ওপরে ওই যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, আমাদের ড্রাইভার দাদা গাড়ি নিয়ে ওখানেই দাঁড়িয়ে রয়েছে। আমরা একটু একদম নদীর পাড়ে চলে এলাম হেঁটে। ওপরের দিকে প্রচুর দোকানপাট রয়েছে, জায়গাটা বেশ সুন্দর। তোমরা চাইলে পরে যদি অল্প জলের মধ্যে যদি ভাবো যে বোটিং করবে, তারও সুবিধে তোমরা পেয়ে যাবে। ওইদিকে দেখো, তাড়াতাড়ি। তোমরা যারা সিমলা ও কাসোলের ভিডিও দেখেছো, তারা নিশ্চয়ই জানো 5 রাত 6 দিনের এই পুরো ট্রিপে আমার 2 ছেলে রিশু আর ওম আমাদের সাথেই ছিল। ওরা যেহেতু বড্ড ছোট, যার জন্য ওদেরকে কারো ভরসায় রেখে আমরা রিভার রাফটিং করার কোনো সাহসই পাইনি। আমার কাছে কোনো অপশন না থাকার কারণে আমি রিভার রাফটিং করতে পারলাম না। তবে তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছো, একবার ট্রাই করতেই পারো। তবে হ্যাঁ, একটু ভেবেচিন্তে ডিসিশন নেবে। তাছাড়াও তোমাদের সাথে যে গাইড দাদা থাকবে, তিনি তোমাদেরকে যেইভাবে গাইড করবে তার কথা একটু মেনে চলবে। রিভার রাফটিং করার সময় ব্যালেন্স করে যেইভাবে বসতে বলবে, ঠিক সেইভাবেই বসে থাকবে। আশা করছি অভিজ্ঞতা বেশ ভালোই হবে। তবে সৌরভ একবার বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে রিভার রাফটিং করেছিল, ওর অভিজ্ঞতা বড্ড বাজে ছিল। চলে এসেছি আমার 2য় নাম্বার গন্তব্যস্থলে। এখনো আমি কুল্লুতেই রয়েছি। চলো তাহলে এবারে আমি তোমাদেরকে বৈষ্ণো দেবী মাতার মন্দির প্রাঙ্গণটা ঘুরিয়ে দেখাই। সবার প্রথমেই বলবো, মন্দির প্রাঙ্গণ একদম মেন রোডের পাশে। প্রচুর গাড়ি ঘোড়া যাওয়া আসা করছে, একটু নয়েজ ধরতে পারে। মন্দির প্রাঙ্গণের এই হলো প্রবেশদ্বার। প্রবেশদ্বারটা তোমরা দেখতেই পাচ্ছ, ওপরের দিকে বড় করে লেখা রয়েছে শ্রী মহাদেবী তীর্থ বৈষ্ণো মাতা। এবারে মন্দির প্রাঙ্গণের ভেতরে ভিজিট করব। 4 থেকে 5 তলা বিশিষ্ট কাঠের তৈরি সুন্দর মন্দির প্রাঙ্গণ, যা পাহাড় কেটে তৈরি করা হয়েছে। বাইরের দিক থেকে দেখলে আন্দাজ করতেই পারবে না মন্দির প্রাঙ্গণের ভেতরটা এতটা সুন্দর। তবে পুরো মন্দির চত্বর পায়ে হেঁটেই ঘুরতে হবে, লিফটের কোনো ব্যবস্থা নেই। সিঁড়ি দিয়ে উঠে আবার সিঁড়ি দিয়েই নেমে আসতে হবে। তবে মন্দির প্রাঙ্গণের বিশেষ কিছু জায়গা রয়েছে, যেই সব জায়গাগুলোতে ভিডিও শুট করা একদম বারণ ছিল। তবে যতটা সম্ভব হয়েছে মন্দির চত্বরটা একটু তুলে ধরার চেষ্টা করেছি। মন্দির প্রাঙ্গণের ভেতরে রয়েছে বিরাট বড় একখানা শপ, যেখানে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে ঠাকুরের জিনিসপত্র, সাজগোজের জিনিস, বাচ্চাদের খেলনা, সমস্ত কিছুই পাওয়া যাচ্ছিল। মন্দির প্রাঙ্গণ থেকে বেশ সুন্দর করে দর্শন সেরে এবারে বাইরের দিকে বেরিয়ে চলে এলাম। যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে ছিল সেখানেই চলে এসেছি।
খুব সুন্দর একখানা সময় কাটালাম, মন্দির প্রাঙ্গণটা ঘুরতে বেশ অনেকক্ষণই সময় লাগলো। গাড়িতে উঠে এবারে সোজা রওনা দেবো আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে। ঘুরতে ঘুরতে বেশ অনেকটাই বেলা হয়ে যাওয়ার কারণে আমাদের সকলেরই ভীষণ পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল। তাই গাড়িতে ওঠার সাথে সাথেই ড্রাইভার দাদাকে বলে দিলাম ভালো একখানা হোটেলের সন্ধান দিতে, যাতে সেখানে বসে দুপুরের খাবারটা অন্তত কমপ্লিট করতে পারি। আর আমরা যেহেতু একদম অচেনা জায়গাতেই রয়েছি, কোথায় কি আছে ঠিক তেমন ভাবে জানি না, তাই ড্রাইভার দাদাকেই সেই দায়িত্বটা দিয়েছিলাম। যথারীতি ড্রাইভার দাদা সঠিক জায়গাতে আমাদের নিয়ে চলে গিয়েছিলেন। খুব সুন্দর একখানা লোকেশনে এসে দাঁড়ালাম। এখানে জায়গাটা এত সুন্দর করে সাজানো, বড় করে লেখা রয়েছে আই লাভ কুল্লু। আর এই যে পাশে তোমরা ধাবাটা দেখতে পাচ্ছ, কুল্লু মানালি হাইওয়ে ধাবা। কিছু খাবার দাবার এখান থেকে খেয়ে নেব। তার আগে যে লোকেশনে দাঁড়িয়ে রয়েছি, একদিকে যেরকম পাহাড়ের সুন্দর ভিউ দেখা যাচ্ছে, মেন রোড রয়েছে, এই দিকটা একটু দেখাবো তোমাদেরকে। ধাবার ঠিক পাশেই বিয়াস নদী বয়ে গেছে, অসাধারণ ভিউ। ওই পারে দেখো বাড়িগুলো পাহাড়ের গায়ে গিজগিজ করছে, কি দারুণ লাগছে। জলের স্রোতের আওয়াজটা এখানে আসছে, মানে অসাধারণ জায়গা, অসাধারণ। আর নিচে প্রচুর বসার ব্যবস্থা রয়েছে। দেখবো ধাবাতে গিয়ে কি ধরনের খাবার দাবার পাওয়া যাচ্ছে। আশা করছি ভালো খাবার দাবারই পাওয়া যাবে। ধাবাটা ভীষণ সুন্দর করে মেনটেন করে রাখা হয়েছে। তবে নামটা আরেকবার দেখিয়ে দিই, KMHD111 ফুড অ্যান্ড ড্রিঙ্কিং, কুল্লু মানালি হাইওয়ে ধাবা 111 ফুড অ্যান্ড ড্রিঙ্কিং। বসে পড়েছি দুপুরের খাবার নিয়ে। যে সমস্ত খাবারগুলো আমি অর্ডার করেছি সেইগুলো টেবিলের মধ্যে চলে এসেছে। যেহেতু দুপুরের খাবারটা প্যাকেজের মধ্যে ইনক্লুডিং থাকে না, তাই আমি আমার মতো করেই খাবার অর্ডার করেছি। এখানে রয়েছে তন্দুরি রুটি, আর এই হাঁড়িতে রয়েছে হান্ডি মাটন, সাথে দিয়েছে স্যালাড আর আচার। এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে দুপুরের খাবারটা কমপ্লিট করে নেব। দেখে তো মনে হচ্ছে ভীষণ টেস্টি হবে। খেয়ে টেস্ট করে দেখি খেতে কেমন হয়েছে। এই ধাবাতে বিভিন্ন ধরনের খাবার দাবার পাওয়া যাচ্ছিল, মানে ইন্ডিয়ান থেকে শুরু করে চাইনিজ, সাউথ ইন্ডিয়ান সমস্ত কিছু। চিকেনের বিভিন্ন ধরনের আইটেম, মাটনের বিভিন্ন ধরনের আইটেম, তার মধ্যে থেকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করেছিলাম। সমস্ত কিছু মিলিয়ে আজকে দুপুরের খাবারে আমাদের খরচা হয়েছিল 783 টাকা উইথ ট্যাক্স। পাহাড়ি নদী আর সুন্দর লোকেশনে বসে সুস্বাদু খাবার খাওয়ার একখানা আলাদাই মজা রয়েছে। বিশ্বাস করো, তোমরা যে ড্রাইভার দাদার সাথেই ট্রিপ করো না কেন বা ঘোরো না কেন, তোমরা একবার বলবে সেই ড্রাইভার দাদাকে এই ধাবাতে গাড়ি দাঁড় করাতে, আর এইখান থেকে তোমরা খাবার দাবার খেয়ে যাবে। আমার মতো তোমরাও এখানকার প্রত্যেকটা খাবারের প্রেমে পড়ে যাবে। এত সুন্দর খাবার দাবার। আমি খাবার দাবার খেয়ে একটু ফ্রেশ হয়ে সোজা গাড়িতে গিয়ে বসেছিলাম। এসে পৌঁছালাম আমার পরবর্তী গন্তব্যস্থলে। এখন দাঁড়িয়ে রয়েছি শাল ফ্যাক্টরির একদম ঠিক সামনে। চারিদিকের ভিউটা অসাধারণ, কি স্পিডে গাড়িটা যাচ্ছে শুধু একটু দেখো। তবে আজকের জার্নিটা খুবই স্মুথ ভাবেই আমাদের হচ্ছে। রাস্তা ভীষণ ভালো, রাস্তাতে কোনো রকম কষ্ট হয়নি, জার্নি হয়নি। এবারে শাল ফ্যাক্টরির ভেতরে গিয়ে দেখি যে ভেতরের ভিউটা কেমন এবং কি ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আমি যে শাল ফ্যাক্টরিতে এন্ট্রি করেছিলাম, এখানে মোটামুটি 180 টাকা থেকে শুরু হয়েছিল গায়ে দেওয়া চাদর, যেগুলো এখন এই মুহূর্তে আমি দেখছি। কাপড়গুলো বেশ ভালো ছিল, ডিজাইনগুলো একই রকম, তবে বিভিন্ন ধরনের কালার পাওয়া যাচ্ছিল। 250 টাকা, 350 টাকা, 550 টাকা, বিভিন্ন দামের বিভিন্ন মানের গায়ে দেওয়া চাদর, সোয়েটার, টুপি, জ্যাকেট, হিমাচলি ড্রেস সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল এইখানে। শাল ফ্যাক্টরি ঘুরে সোজা গাড়িতে উঠে বসে রওনা দিয়েছিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। একদিকে যেমন বিয়াস নদীর সুন্দর ভিউ, অপরদিকে পাহাড়ি দৃশ্য, মাঝখান দিয়ে এঁকে বেঁকে যাওয়া কালো পিচের পাহাড়ি রাস্তা, যার ওপর দিয়ে ছুটে চলছে আমাদের গাড়ি। চলে এলাম আমার পরবর্তী গন্তব্যস্থলে। ব্যাক সাইডের ভিউটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কোথায় দাঁড়িয়ে রয়েছি। হট এয়ার বেলুন পয়েন্টের একদম ঠিক সামনে। মানে দাঁড়িয়ে থেকে দেখলাম গ্যাসের মাধ্যমে কিভাবে পুরো বেলুনটা ফোলানো হলো। তোমরা যারা হট এয়ার বেলুনে রাইড নিতে চাইছো, মাথা পিছু খরচা হবে 1500 টাকা করে। মোটামুটি দুজন থাকলে পরে রাইড নিতে পারবে। আর একজন যদি রাইড নিতে চাও, এক্সট্রা টাকা একটু বেশি খরচা হতে পারে। 5 থেকে 7 মিনিটের একখানা রাইড 450 মিটার উঁচুতে তোমাদের নিয়ে যাবে।
এই দিককার ভিউটা একটু দেখাবো। পুরো সামনের দিকের পাহাড়ে বরফে ভরা, সূর্যের আলোটা এই মুহূর্তে পড়েছে, পুরো অরেঞ্জ কালার হয়ে গিয়েছে, কি দারুণ লাগছে দেখতে। মোটামুটি কুল্লুতে এসে তোমরা যারা রাইড নিতে চাইছো, যেরকম হট এয়ার বেলুনে রাইড করতে চাইছো কিংবা প্যারাগ্লাইডিং করতে চাইছো, রিভার রাফটিং করতে চাইছো, করে নিতে পারো। এমনকি মানালিতেও বিভিন্ন ধরনের স্নো অ্যাক্টিভিটি রয়েছে, বিভিন্ন ধরনের রাইড রয়েছে, তোমরা চাইলে পরে সেখানেও করে নিতে পারো। আর মানালি যাচ্ছি যখন, মানালির সমস্ত কিছু ইনফরমেশন তো তুলেই ধরবো। এইখানে আমি বেশ খানিকক্ষণ সময় কাটিয়েছিলাম। জানি না কেন জায়গাটা আমার কাছে ভীষণ মায়াবী মনে হচ্ছিল, তাই নিজের মতো করে একটু সময় কাটিয়েছি। এই যে এরিয়াটা রয়েছে, একটু কিছুটা দূর এগিয়ে গেলেই সামনের দিকে পড়বে বিয়াস নদী। বিয়াস নদীকে খুব কাছ থেকে তোমরা দেখতে পারবে। তবে আমি বিয়াস নদীর পাড়ে না গেলেও এখান থেকে পাহাড়ি দৃশ্যগুলো উপভোগ করছিলাম। তারপরে গাড়িতে উঠে বসলাম আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। আমাদের গাড়ি যত সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, রাস্তার দুপাশেই চোখে পড়েছিল বড় বড় হট এয়ার বেলুন। বেশ খানিকক্ষণের একখানা জার্নি কমপ্লিট করে মানালির মেইন মার্কেটে এসে পৌঁছালাম। মানালি এখন ভীষণ জমজমাট। চোখে পড়ল বড় বড় দোকানপাট। মনে হচ্ছিল গাড়ি থেকে নেমে আগে মার্কেট এরিয়াটাই ঘুরে আসি। তবে যেহেতু আগে হোটেলে যেতে হবে, ব্যস্ততম রাস্তা দিয়ে গাড়িতে বসেই এগোতে শুরু করলাম হোটেলের দিকে। চলো আগে তোমাদের হোটেলটাই দেখিয়ে নিয়ে আসি। ফাইনালি পৌঁছে গেলাম মানালিতে। মানালিতে এসে নাইট স্টে করবো হোটেল সাবাতে। তবে তার আগে, হোটেলের ভেতরে যাওয়ার আগে বাইরের দিকের ভিউটা একটু না দেখালেই নয়। হোটেলের সামনে দেখো কি পরিমাণে বরফ পড়ে রয়েছে। আর এই দিকের ভিউটা যদি একটু দেখাই, এখানে একখানা ছোট্ট রয়েছে কাঠের বাড়ি, যার সামনে পুরো একদম বরফে ভরা। হোটেল সাবা ঠিক পাশেই রয়েছে হোটেলের নিজস্ব পার্কিং জোন, যেখানে আমাদের ড্রাইভার দাদা এইমাত্র গাড়ি পার্কিং এ রেখে দিল। আর এই গেটটা দিয়ে ভেতরের দিকে এন্ট্রি করব। ছোট্ট করে রুম ট্যুরটা তোমাদের সাথে করে নেব চটজলদি করে। হোটেলের ভেতরে এন্ট্রি করার আগে চলো একবার তোমাদেরকে বাইরের দিক থেকে সন্ধেবেলা সেজে ওঠা আমাদের হোটেলটি একটু দেখিয়ে দিই, তারপরে নয় ভেতরে এন্ট্রি করব। রুমের ভেতরে এন্ট্রি করলে পরে গেটটা খুললেই সবার প্রথমে যেই জিনিসটা চোখে পড়বে, বড় একখানা ওয়ার্ড্রপ, যেখানে তোমাদের লাগেজ রেখে দিতে পারবে। এখানে রয়েছে ডাস্টবিনের ব্যবস্থা, বড় একখানা আয়না যার সামনে দাঁড়িয়ে সাজুগুজু করতে পারবে। ডাবল বেডের ব্যবস্থা, বেডটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর করে সাজানো গোছানো। কুশন রয়েছে, বালিশ, ব্ল্যাঙ্কেট, দুটো টাওয়াল, সমস্ত কিছু আছে। বেডের ঠিক উল্টো দিকে রয়েছে টিভি সেটআপ। এখানে খুব সুন্দরভাবে কিন্তু এই জায়গাটা সাজানো। ড্রয়ার রয়েছে, জলের বোতল, জলের গ্লাস, গরম জলের কেটলি। আর এইখানে রয়েছে বসার খুব সুন্দর ব্যবস্থা। আর ছোট্ট একখানা টি টেবিল, বড় একখানা কাচের জানলা, যা দিয়ে বাইরের দিকে সুন্দর ভিউ দেখা যাচ্ছে। রুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বড় একখানা রুম দিয়েছে। ওয়াশরুমটা একটু দেখবো। ওয়াশরুমটাও বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। বেসিন রয়েছে, আয়নার ব্যবস্থা রয়েছে, জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার, শাওয়ার, হ্যান্ড শাওয়ার, ওয়েস্টার্ন টয়লেট, গিজার, বালতি, মগ, টুল, সমস্ত কিছু রয়েছে। মোটামুটি আমি যে ট্যুর পিকার্সের হাত ধরে সিমলা, কুলু, মানালি, কাসল ভ্রমণের জন্য 5 রাত 6 দিনের এই যে প্যাকেজটা করেছি, বিশ্বাস করো যেখানে যেখানে আমাদেরকে নাইট স্টে দিয়েছে, প্রত্যেকটা জায়গাতে এই যে রুমগুলো দিয়েছে, রুমগুলো দেখে না সারাদিনের যে একখানা জার্নির ক্লান্তি ভাব থাকে, সেটা এক চুটকিতে ভ্যানিশ হয়ে যাচ্ছে, যেটা আমার মনে হলো। আর মোটামুটি যে কোনো জায়গাতে আমার দিক থেকেই বলবো, ঘুরতে গেলে পরে আমরা কি চাই, থাকার জন্য ভালো একখানা ব্যবস্থা এবং খাওয়ার দাওয়াটা যাতে ভালো হয়। আর বিশ্বাস করো, ট্যুর পিকার্স এর হাত ধরে আমি যে জার্নিগুলো করছি, আমি কিন্তু এই সমস্ত ফেসিলিটি গুলো খুব খুব ভালো পেয়েছি। তোমরাও চাইলে পরে এনাদের সাথে যোগাযোগ করে সিমলা, কুলু, মানালি, কাসল ভ্রমণের জন্য ট্যুর প্যাকেজ গুলো করে নিতে পারো। তোমরা আশা করছি নিরাশ হবে না। অনেক দূর থেকে জার্নি করে এসেছি, এবারে ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হব, তারপরে আবারও তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। খাবার দাবার খেতে হলে ডাইনিং হলে এসেই খাবার দাবার খেতে হবে। ডাইনিং হলটি রয়েছে 4th ফ্লোরে। তোমরা যে ফ্লোরেই থাকো না কেন, ওঠানামা করার জন্য পায়ে হাঁটা সিঁড়ি, তার সাথে লিফটের সুব্যবস্থা রয়েছে, তাই ওঠানামা করতে কোনো রকম কষ্ট হবে না। আমি যে রুমটা নিয়েছিলাম, সেই রুমের মধ্যে ছোট্ট একখানা ফ্রিজ ছিল, যেটা দেখাতে পারিনি তাই বলে দিলাম। ঘড়ির কাঁটায় এখন বাজে রাত্রি ঠিক 9:30টার মতো, একটু লেটই হয়ে গেল রাতের খাবারটা খেতে। আর যেহেতু আমরা 4 জনই পুরো ফ্রেশ হলাম, স্নান করলাম, তারপরে এসে রাতের খাবার খেতে বসেছি। রাতের খাবারে রয়েছে সাদা ভাত,
স্যালাড, ডাল, আলু ফুলকপির তরকারি আর বাটিতে রয়েছে চিকেন। এই দিয়ে রাতের খাবারটা কমপ্লিট করব। ওইখানে রয়েছে বুফে, বুফে থেকে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী খাবারগুলো নিজের মতো সার্ভ করে পেট ভরে খেতে পারবে। খেয়ে দেখবো খেতে কেমন হয়েছে। প্যাকেজের মধ্যে থাকা রাতের বেলা খাবারে যে সমস্ত খাবারগুলো সার্ভ করেছিল, ডাল, ভাত, রুটি, স্যালাড, আলু ফুলকপির তরকারি, সমস্ত কিছু তোমরা পেট ভরে যতবার ইচ্ছে ততবার নিয়ে খেতে পারো। শুধুমাত্র চিকেনটাই ছিল লিমিটেড। তবে একটা বাটিতে যে পরিমাণে চিকেন তারা সার্ভ করেছিল, একটা মানুষের জন্য এনাফ। মোটামুটি আমি যতটা খাই আমার জন্য তো একদম ঠিকঠাক ছিল। খাবারের কোয়ালিটি ভীষণ ভালো ছিল এবং আমার প্রত্যেকটা খাবারই ভীষণ ভালো লেগেছিল। রাতের খাবার কমপ্লিট করে সোজা রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা, আমাদের হোটেলের একদম ঠিক সামনে পার্কিং জোনের কাছে দাঁড়িয়ে রয়েছি। আর আজকে সকাল সকাল রেডি হয়ে গিয়েছি। সকালবেলা রেডি হওয়ার আগেই আমি রুমের মধ্যে বসেই সকালের জলখাবারটা খেয়ে নিয়েছি। সকালের জলখাবারে অনেক রকমের অপশন ছিল, যেহেতু তাড়াতাড়ি করে আমি বেরোবো, যার জন্য শুধুমাত্র জ্যাম পাউরুটিটাই খেয়েছি সুন্দর ভিউ দেখতে দেখতে। আজকে সোজা বেরিয়ে যাব সোলাং ভ্যালির উদ্দেশ্যে। তারপরে অটল টানেল, যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেগুলো খুব সুন্দর করে ঘুরে দেখব। আজকের চারিদিকের ভিউ দারুণ সুন্দরভাবে তুলে ধরবো। হোটেলের সামনে এত সুন্দর এত বরফ পড়ে রয়েছে, মানে আজকের পুরো জার্নিতে কত বরফ দেখবো সেটার আশাতেই বসে রয়েছি। চট জলদি করে গাড়িতে উঠে পড়বো। একটা গুরুত্বপূর্ণ কথা বলি, বিশেষ করে যেদিন তোমরা মানালি থেকে সোলাং ভ্যালি অটল টানেলের উদ্দেশ্যে বেরোবে, সেদিন চেষ্টা করবে একটু সকাল সকাল রুম থেকে বেরিয়ে জার্নিটা শুরু করার। কারণ আমি জার্নিটা শুরু করেছিলাম সকালবেলা ঠিক 7:30টার সময়। তাই একদম খুব সুন্দরভাবে ফাঁকা রাস্তা দিয়ে সহজেই পৌঁছে গিয়েছিলাম সোলাং ভ্যালিতে। তোমরা যতটা লেট করবে ততটাই কিন্তু তোমরা পিছিয়ে থাকবে। কি কারণে যদি বলি, যত বেলা হবে গাড়ি তত বাড়বে, তত পর্যটকরা সোলাং ভ্যালির উদ্দেশ্যে রওনা দেবে। সেই ক্ষেত্রে রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম হয়ে যায়, যার জন্য গাড়ি পুরো সোলাং ভ্যালির মেন পয়েন্ট পর্যন্ত পৌঁছাতেই পারে না। সেই ক্ষেত্রে তোমাদেরকে সোলাং ভ্যালি থেকে বেশ অনেকটা দূরেই গাড়ি থেকে নেমে পড়তে হবে। তারপরে নয় হাঁটা পথে সোলাং ভ্যালিতে পৌঁছাতে হবে, নয়তো খচ্চরের পিঠে, নয়তো ইয়াকের পিঠে করে যেতে হবে সোলাং ভ্যালির মেন পয়েন্টে। যাওয়ার পথে তোমাদেরকে একবার গাইড দাদা নক করবে, বা বলতে পারো গাইড করে দেবে তোমরা স্নো ড্রেস কি পরতে চাও। তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছো তারা একবার ড্রাইভার দাদার সাথে কথা বলে নিতে পারো। ঠিক কোন দোকান থেকে স্নো ড্রেস তোমরা ভাড়া করবে তিনিই বলে দেবেন। মোটামুটি কথা বলে যতদূর আমি জানতে পেরেছি, একজনের কমপ্লিট ড্রেস মোটামুটি খরচা হবে 250 থেকে 300 টাকার কাছাকাছি। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল ঠিক 8:30, আর এইমাত্র পৌঁছালাম সোলাং ভ্যালিতে। বিশ্বাস করো, মনে হচ্ছে এক আলাদা রাজ্যে পৌঁছে গিয়েছি। এত সুন্দর, পুরো চারিদিকটা শুধু সাদা আর সাদা। তবে তোমরা আশা করছি নিশ্চয়ই জানো সোলাং ভ্যালি পুরো একদম বিশ্বে বিভিন্ন স্নো অ্যাক্টিভিটির জন্য কতটা ফেমাস। আর সকাল সকাল যেহেতু বেরিয়েছিলাম, রাস্তাতে একদম জ্যামে পড়তে হয়নি। খুব সহজে স্মুথ একখানা জার্নি কমপ্লিট করে এখানে অল্প সময়ের মধ্যে পৌঁছে যেতে পেরেছি। তাই চারিদিকটা বেশ ফাঁকাই রয়েছে। এখানে বেশ খানিকক্ষণ সময় কাটাবো। সত্যি কথা বলতে এইখান থেকে তো আর যেতেই ইচ্ছে করছে না। সকলে এসে এখানে বিভিন্ন ধরনের স্নো অ্যাক্টিভিটি করছে। একটু দেখাও এইদিকে, এই দেখো। সোলাং ভ্যালিতে রয়েছে রোপওয়ে, যে রোপওয়ে তোমরা রাইড নিতে পারবে। সোলাং ভ্যালির যে মেন পয়েন্টটা রয়েছে সেখান থেকে রোপওয়ে চড়ে তোমরা একদম উপরের পাহাড়ে যেতে পারবে। সারাদিন থাকো, কোনো রকম সমস্যা নেই। মাথা পিছু খরচা হবে যাওয়া আসা মিলিয়ে 750 টাকা করে। তোমাদের আরো একখানা কথা বলবো, আমি এখন এই মুহূর্তে যেহেতু সোলাং ভ্যালিতে দাঁড়িয়ে রয়েছি, অনেকেই কিন্তু স্নোর যে ড্রেসগুলো হয় সেই মোটা মোটা জ্যাকেটগুলো ভাড়া করে নিয়ে এসছে, জুতো পরে এসেছে। আমি কোনো রকম জুতো বা ড্রেস ভাড়া করিনি। আমি যেই জ্যাকেটটা পরে রয়েছি, ভেতরে সোয়েটার রয়েছে, এতেই আমার ঠান্ডা একদম মানিয়ে যাচ্ছে, কোনো রকম কষ্ট হচ্ছে না। পায়ের জুতো আমি যেটা পরে এসেছিলাম সেই জুতোই আমি পরে এসেছি। সাথে আমার ছেলেকে একটু দেখাবো, আমি ছেলেদের জন্য যে ড্রেসগুলো এনেছিলাম বাড়ি থেকে সেই জ্যাকেটগুলোই পরে রয়েছে। ওদের জন্য এক্সট্রা ভাবে কোনো রকমের ড্রেস আমি নিইনি। তবে তোমাদের যদি মনে হয় তোমাদের প্রয়োজন, তোমরা নিতে পারো, কোনো রকম সমস্যা নেই। ড্রাইভার দাদা ঠিক তোমাদেরকে দোকান দেখিয়ে দেবে, সেইখান থেকে জুতো ড্রেস তোমরা নিয়ে নিতে পারো।
আর একটু এদিকের ভিউটা দেখাবো, দেখো কত রকমের স্নো অ্যাক্টিভিটি হচ্ছে। আর এইদিকে তোমাদের আরো একখানা জিনিস দেখাচ্ছি, আমি ঠিক বুঝতে পারলাম না, একখানা গ্রুপ এসছে, তারা কোনো রকমের অ্যাক্টিভিটি করলো না, বাট তারা একসাথে গ্রুপে পুরো পাহাড়ের ওপর দিয়ে মানে বরফের ওপর দিয়ে তারা কিন্তু ট্রেকিং করে যাচ্ছে ওপরের দিকে। তো আমার এটা জানা নেই যে ওপরের দিকে ট্রেক করার কোনো জায়গা আছে কিনা, যদি আমি জানতে পাই অবশ্যই তোমাদেরকে বলবো। কিন্তু এই যে গ্রুপটা দেখা যাচ্ছে তারা সকলেই বরফের ওপর দিয়ে পাহাড়ের ওপরে যাচ্ছে। তোমাদের যে আমি বললাম যে একটা গ্রুপকে দেখলাম একদম পাহাড়ের ওপরে উঠে যাচ্ছে, আসলে ব্যাপারটা এখানে এসে বুঝতে পারলাম। ওই দেখো, এই রাইড গুলো নেওয়ার জন্য তারা পাহাড়ের ওপরে যাচ্ছিল। পুরো বরফটাকে কেটে এখানে খুব সুন্দর সিঁড়ি তৈরি করা হয়েছে। ওই যে ওপরে সকলে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, টায়ারের মধ্যে বসিয়ে তাদেরকে উপর থেকে একদম ধাক্কা মেরে দিচ্ছে, একদম স্নো অ্যাক্টিভিটি করতে করতে নিচে চলে যাচ্ছে। ব্যাপারটা বেশ দারুণ লাগলো। এসে আমি শুনলাম যে পার পার্সন নেওয়া হচ্ছে এই রাইডটা করতে 200 টাকা করে। আমি জিজ্ঞেস করলাম আমরা দুজন আছি, তো পরে এসে আমাদেরকে চুপ করে বলে গেল যে পার পার্সন তোমরা 100 টাকা করে দেবে। মানে বুঝতে পারলাম ব্যাপারটা, পুরো ফুল দামে এইসব রাইড গুলো করতে চাইলে পরে করতে পারো, বার্গেনিং কিন্তু হয়। আর তোমরা যদি গ্রুপে আরো বেশি জন থাকো, তোমরা কথা বলে নেবে, হয়তো আরো কমে হয়ে যেতে পারে। আমার খুব ইচ্ছা আছে এই রাইডটা নেব। সৌরভ আমাকে কোনো কিছুতেই কোনো রাইড করতে দেবে না, শুধু বলছে না না না, কিছু একটা হয়ে যাবে, কিছু একটা হয়ে যাবে, ওর জন্য আমি কিছুই করতে পারবো না। যাই হোক, দাঁড়িয়ে এই সমস্ত জিনিসগুলো দেখছি, এটাও ভালো লাগছে। সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি 2560 মিটার উচ্চতায় রয়েছে সোলাং ভ্যালি। তুষারবৃত্ত পাহাড়, সবুজে মোড়া সুন্দর প্রকৃতি, এ যেন প্রকৃতির এক আলাদা রকম রূপ আমাদের সামনে ফুটে উঠেছে। যারা সামনাসামনি এই জায়গা থেকে ঘুরে আসবে, তাদের বাড়ি ফিরে আসতে বড্ড কষ্ট হবে। যখন সোলাং ভ্যালিতে এসে পৌঁছালাম, রানিং এ একজন দাদা আমাকে জিজ্ঞেস করলো যে তোমরা স্কেটিং করবে, তো আমি জিজ্ঞেস করলাম কত করে নিচ্ছ, বললো পার পার্সন 300 টাকা করে। আর এইখানে যে পরপর স্কেটিং এর জুতোগুলো রয়েছে, এখানে এসে জিজ্ঞেস করলাম, তারা আমার কাছ থেকে চাইলো পার পার্সন 500 টাকা করে। মোটামুটি তোমরা বার্গেনিং করে নিতে পারো যদি এইসব রাইড গুলো তোমরা নিতে চাও। তবে হ্যাঁ, একটা স্কেটিং এর জুতো তোমরা একজনই ব্যবহার করতে পারবে, তবে একটা জুতো ভাড়া করলে পরে তোমরা যতক্ষণ ইচ্ছে ততক্ষণ রাইড নিতে পারবে। এসে যেটা বুঝলাম, যারা স্কেটিং করতে চাইছো, একদমই যাদের কোনো রকম নলেজ নেই যে বরফের ওপরে কিভাবে রাইডটা নেওয়া উচিত, একজন করে গাইড দাদা, প্রচুর নয়েজ, একজন করে গাইড দাদা সকলের সাথেই থাকছে, যেমনটা এখানে দেখছি। মানে কিভাবে স্কেটিংটা করবে, সামনের দিকে ঝুঁকে থাকতে বলছে, সোজা হয়ে দাঁড়াতে বারণ করছে, এবং দাদা কিন্তু প্রপার ভাবে তাকে শিখিয়ে দিচ্ছে যে কিভাবে তোমরা রাইডটা নেবে। শীতের মরশুম হোক কিংবা গরমের, কেউ কোনো রকম অ্যাক্টিভিটি করুক বা না করুক, পর্যটকদের কাছে সোলাং ভ্যালি ভীষণ আকর্ষণীয় জায়গা। তোমরা যারা স্নো স্কুটারে রাইড নিতে চাইছো, এই যে এই রাইড গুলো স্নো স্কুটার, মাথা পিছু খরচা হবে 500 টাকা করে। এই মাত্র এখান থেকে 3 জন গিয়েছিল, মানে একটা গাড়িতে মোটামুটি 3 জন বসতে পারবে। সামনের দিকে ড্রাইভার দাদা যিনি গাড়িটা চালাবে, পেছন দিকে 2 জন বসেছে। কাপেলেও যেতে পারো, সিঙ্গেল পার্সনও যেতে পারো, কিন্তু মাথা পিছু নেওয়া হচ্ছে 500 টাকা করে। এইখান থেকে শুরু হচ্ছে, ওই যে ওপরে দেখো একখানা গাড়ি গেছে, ওইখান থেকে ঘুরিয়ে আবার তোমাদেরকে ঠিক এখানেই নিয়ে চলে আসবে। ব্যাপারটা বেশ ভালো লাগলো, পরপর প্রচুর মানুষজন এই রাইড গুলো নিচ্ছে। এবং এইখানে দেখো যে স্যান্টা ক্লসের যে গাড়িগুলো হয় সেইগুলোও রয়েছে, তোমরা চাইলে পরে এতে বসেও রাইড নিতে পারো। আমি বলবো বাচ্চা থাকলে পরে এই রাইডটা নেওয়া সব থেকে সেফ। পার্শ্ববর্তী পাহাড়ি এক ছোট্ট গ্রাম, যার নাম সোলাং, আর নালা, যে শব্দের অর্থ হলো জলের স্রোত। এই দুই শব্দের সংমিশ্রণে এই উপত্যকার নামকরণ করা হয়েছে সোলাং ভ্যালি। সোলাং ভ্যালিতে হওয়া বিভিন্ন ধরনের স্নো অ্যাক্টিভিটি করতে দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটকেরা আসে। দাদার সাথে কথা বলে বার্গেনিং করলাম, 150 টাকাতে দাদা রাজি হয়ে গেছে। তোমরা অবশ্যই যে কোনো রাইড নেওয়ার আগে বার্গেনিং করবে, বারবার করেই বলছি। আর আমার ছেলে, মানে বড় ছেলে, ও যেটাই দেখছে বলছে মা এই রাইডটা নেবো। মানে ও পারুক চা না পারুক, তো দেখি ওদের মন রাখার জন্যই এই রাইডটা আপাতত করব। বাচ্চাদের জন্য আমি বলবো এই রাইডটা ভীষণ সেফ। বাচ্চাদের খুশিতেই মা বাবার খুশি, বাচ্চারা আনন্দ থাকলে মা বাবার আর কি চাই। তবে শুধু বাচ্চাদের কথা বলবো না,
এই রাইডটা করার জন্য আমিও প্রচুর পরিমাণে এক্সাইটেড ছিলাম। দাদা আমাদেরকে পুরো গ্রাউন্ডটা গোল করে ঘুরিয়েছিল। আমরা ভীষণ মজা করেছি। তবে তোমরা চাইলে দাদাকে বলতে পারো পাহাড়ের একটু ওপরের দিকে নিয়ে যেতে। ওপরের দিক থেকে যখন দাদা একদম নিচের দিকে তোমাদেরকে নিয়ে আসবে, ব্যাপারটা বেশ মজাদার লাগে। একটা গুরুত্বপূর্ণ কথা অবশ্যই বলবো, আমি যে জুতোটা পরেছিলাম এবং ওমের পাপা যে জুতোগুলো পরেছিল, জুতোগুলোর নিচে এক্সট্রা ভাবে কোনো সোল নেই। রিশুর জুতোর মধ্যে সোল রয়েছে, তাই ও অনেক বরফের মধ্যে হাঁটাহাঁটি করার পরে জুতোর সোলটা আস্তে আস্তে নিজে থেকেই খুলে গিয়েছিল। তাই জুতো তোমরা ভাবনা চিন্তা করে পরে আসবে। এই যে আমার পাশে বড় বলটা তোমরা দেখতে পাচ্ছ, যার নাম হলো জর্বিং বল, এসে আমি শুনতে পেলাম এতেও তোমরা রাইড নিতে পারবে। দুজন রাইড নিতে পারবে, খরচা হবে 600 টাকা। প্রথমে আমাকে তাই বলেছিল, তারপরে আমি কথা বললাম, বললো ঠিক আছে তোমরা দুজন রাইড নাও, 500 টাকাতে করে দেব। এই গাড়িগুলো আসলে প্রচন্ড আওয়াজ হচ্ছে। আচ্ছা, জর্বিং বলের বিষয়ে একটু বলি। ওই যে উপরের দিকে একখানা লোক বসে রয়েছে সাদা সোয়েটার পরে, ওইখানে একখানা গর্ত রয়েছে, বলটাকে ঠিক সেখানেই নিয়ে যাওয়া হবে। তোমরা দুজন ভেতরে একদম চলে যাবে, সেখান থেকে ধাক্কা মেরে দেবে, বলটা গড়াতে গড়াতে ঠিক এখানে এসে পৌঁছাবে। এটাই হলো এর রাইড। সোলাং ভ্যালিতে রোপওয়ে কাউন্টার খোলে সকালবেলা ঠিক 10টার সময়। আর তারপরে তোমরা দেখতে পারবে প্যারাগ্লাইডিং, কারণ রোপওয়ে বসে পাহাড়ের ওপরে তোমাদের যেতে হবে এবং সেখান থেকেই প্যারাগ্লাইডিং পয়েন্ট রয়েছে। প্যারাগ্লাইডিং করলে মোটামুটি খরচা হতে পারে 3000 থেকে 6000-এর মধ্যে। তবে এই অ্যামাউন্টটা সেট করা হয় তোমরা কে কতটা দূর থেকে প্যারাগ্লাইডিং শুরু করছো এবং কতক্ষণ প্যারাগ্লাইডিং করছো তার উপর ডিপেন্ড করে। মোটামুটি একটু হলেও আন্দাজ হলো সকালবেলা 10টার পর থেকে প্যারাগ্লাইডিং শুরু হয়ে যায়। এখন এই মুহূর্তে ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি, সামনেই বড় করে লেখা রয়েছে আই লাভ সোলাং ভ্যালি। তবে এল আর এটা মাঝখান থেকে উড়ে গেছে। এই যে আই লাভ সোলাং ভ্যালিটা লেখা রয়েছে, তার ঠিক পাশে একটু দেখিয়ে দিচ্ছি, এই যে ছোট্ট একখানা পাহাড়ের মাঝখানে ঘর দেখা যাচ্ছে, কি দুর্ধর্ষ লাগছে দেখতে। চারিদিকে সাদা বরফে মোড়া, এখানে ছোট্ট একখানা ঘর। আসলে এটা কিন্তু একখানা মন্দির। মন্দিরের এখানে নামটা লেখা রয়েছে দেবতা কাঞ্চন নাগ টেম্পল। তোমরা চাইলে দর্শন করতে পারবে, তবে বুঝতেই পারছো বরফের জায়গা, জুতো খুলে যেতে হবে। পুরোটাই তো বরফে ভরা, কিন্তু এইখানে একখানা পয়েন্ট রয়েছে যেখানে লেখা রয়েছে মানে জুতো খুলে মন্দিরের ভেতরে ভিজিট করার জন্য। তো জুতো খুলে যদি তোমরা ভিজিট করতে পারো করতে পারবে, নয়তো বাইরের দিক থেকে একবার দর্শন করে প্রণামটা সেরে নেবে। সোলাং ভ্যালি ঘুরে তোমাদের কেমন লাগলো? তবে একটু হলেও তোমরা আন্দাজ করতে পারলে প্রকৃতি প্রেমী, পাহাড় প্রেমী, অ্যাডভেঞ্চার প্রেমী সকলের জন্যই সোলাং ভ্যালি কিন্তু বেস্ট। যারা একদম সকাল সকাল সোলাং ভ্যালিতে ভিজিট করবে, তারা এখানে প্রচুর রকমের খাওয়া দাওয়ার অপশন পেয়ে যাবে। একদম মেন রোডের ওপরে দাঁড়িয়ে রয়েছে, প্রচুর গাড়ি ঘোড়া যাওয়া আসা করছে। এখানে অনেক ধরনের দোকান রয়েছে, শুকনো খাবারের দোকান রয়েছে, ম্যাগি, মোমো, প্রচুর রকমের খাবার দাবার তো পাওয়া যাচ্ছে। কিন্তু জিনিসের দাম আমার মনে হলো একটু বেশি। দুই ছেলেকে চিপসের প্যাকেট কিনে দিলাম, 20 টাকা দামের চিপসের প্যাকেট নেওয়া হলো কিন্তু 30 টাকা। আর আমি দাম করলাম মোমোর, 1 প্লেট মোমো 10 পিস থাকবে, দাম চাইছে 120 টাকা। সেই বুঝে তোমরা দোকান দেখে খাবার দাবার খেয়ে নিতে পারো। এবারে চট জলদি করে গাড়িতে উঠবো, সোজা রওনা দেবো অটল টানেলের উদ্দেশ্যে। ভীষণ পরিমাণে খুশি, কারণ অটল টানেল দেখব। তবে যেদিন আমি মানালিতে এসে পৌঁছালাম তার আগের দিনই সন্ধান পেলাম অটল টানেল যাওয়ার রাস্তা খুলে দেওয়া হয়েছে। তবে আবার মানালিতে এসে জানতে পারলাম রাস্তা ক্লিয়ার হলেও কোনো রকম গাড়ি ঘোড়া যাওয়া আসা করতে দেওয়া হচ্ছে না এই মুহূর্তে। তারপরে সোলাং ভ্যালিতে ঘুরতে চলে এলাম, আর এইখানে এসে কর্মরত পুলিশ কর্মীরা অ্যানাউন্সমেন্ট করে জানালো সকালবেলা 10টার পরে রাস্তা খুলে দেওয়া হবে এবং প্রত্যেকটা গাড়ি ভিজিট করতে পারবে অটল টানেলে, যেটা শুনে ভীষণ পরিমাণে খুশি হয়ে গিয়েছিলাম। রাস্তার পরিস্থিতি তোমরা একটু হলেও বুঝতে পারছো, চারিদিকে শুধু সাদা বরফ
আর সাদা বরফ, দেখতে অসাধারণ লাগছে। বিশ্বাস করো, আমি যা সুন্দর ভিউ দেখেছি, যত প্রকৃতির সুন্দর রূপ দেখেছি, 100%-এর মধ্যে শুধুমাত্র হয়তো 1% তুলে ধরতে পেরেছি। গাড়িতে বসে যখন জার্নি করছিলাম, বিশ্বাস করো মনে হচ্ছে গাড়ির জানলা দিয়ে মাথাটা বের করে শুধুমাত্র এই দৃশ্যই দেখে যাই ঘন্টার পর ঘন্টা, তবুও যেন স্বাদ মিটবে না। যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই যেন বরফের পরিমাণ বেড়ে চলছে। অটল টানেল যাওয়ার সময় একটু আমরা জ্যামের মুখে পড়েছিলাম, কারণ বেলা হয়ে যাওয়ার কারণে পর্যটকদের ভিড়টাও বেড়ে গিয়েছিল। তবে বেশ খানিকক্ষণের মধ্যে আবার জ্যাম এড়িয়ে আমাদের গাড়ি সামনের দিকে ছুটতে শুরু করলো। এটা হলো অটল টানেলের প্রথম প্রবেশদ্বার, আর ওই যে দেখা যাচ্ছে অটল টানেলের গেট। তবে অনেকে এই প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে ছবি ক্লিক করছিল। আমি অবশ্য ড্রাইভার দাদাকে বলে দিয়েছিলাম এই পারে গাড়িটা দাঁড় না করিয়ে সোজা যেন আমাদেরকে অটল টানেলের আরো এক অন্য প্রান্তে নিয়ে চলে যায়। মানালিতে অবস্থিত 10,000 ফুট উঁচুতে নির্মিত বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল, যার লেন্থ হলো 9.2 কিলোমিটার। টানেলের মধ্যে দিয়ে জার্নি করার সময় কিছুটা মুহূর্ত ক্যামেরা বন্দি করে তোমাদের কাছে তুলে ধরলাম। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নাম অনুসারে এই টানেলের নাম অটল টানেল রাখা হয়েছে। এইমাত্র আমরা যে টানেলের মধ্যে দিয়ে জার্নি করে এলাম বা যে সুড়ঙ্গটি তোমরা দেখলে, সেটি পীর পাঞ্জাল রেঞ্জে অবস্থিত এবং এটি মানালির সাথে লাহোল স্পিতি উপত্যকাকে সংযুক্ত করেছে। বিশ্বাস করো, টানেলের মধ্যে দিয়ে যখন তোমরা বাইরের দিকে বেরিয়ে আসবে যেন মনে হবে আলাদা এক রাজ্যে পাড়ি দিয়েছো। ট্যুর পিকার্স তো বটেই, তার সাথে 5 রাত 6 দিনে পুরো ভ্রমণে আমাদের সাথে থাকা আমাদের ড্রাইভার দাদা, তাকেও অসংখ্য ধন্যবাদ। তিনি আমাদেরকে ভীষণ সুন্দর করে গাইড করে প্রত্যেকটা জায়গা ঘুরিয়েছে। সোলাং ভ্যালি থেকে জার্নি শুরু করে অটল টানেলের মধ্যে দিয়ে জার্নিটা কমপ্লিট করে এখন এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি অটল টানেলের একদম ঠিক সামনে। ব্যাক সাইডে দেখা যাচ্ছে অটল টানেল, রোটাং, নিচের দিকে লেখা রয়েছে নর্থ পোর্টাল। তবে বন্ধুরা, যখন তোমরা অটল টানেলের যে জার্নিটা রয়েছে সেটা কমপ্লিট করে সামনের দিকে এগিয়ে আসবে, এগিয়ে আসলে পরে মেন গেট দিয়ে বের হলেই একখানা ব্রিজ দেখতে পারবে। ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে সুন্দর একখানা নদী, আর ওপরের দিকে যে ব্রিজটা দেখা যাচ্ছে লেখা রয়েছে প্রজেক্ট দীপক। ব্রিজটার নাম দেওয়া হয়েছে চন্দ্র ব্রিজ। এই ব্রিজটা পার করে তোমরা সামনের দিকে এগিয়ে আসবে। ব্রিজের দুই সাইডেই চারিদিকে শুধু বরফে ভরা। এবারে তোমরা শুধু এসে জায়গাটা ঠিক করবে যে তোমরা কোন দিকে গিয়ে মজা করবে। দুপাশেই নামার ব্যবস্থা রয়েছে, রাস্তা রয়েছে, সেদিকে গিয়ে তোমরা নিচে নামতেও পারবে। আমি একটু এদিকের ভিউটা আগে দেখিয়ে দিই। এই যে দেখো নদী দেখা যাচ্ছে, নদীর পাশে এই যে পুরো এরিয়াটা রয়েছে পুরোটাই সাদা বরফে ভরা। ওইদিকে প্রচুর পর্যটকেরা নেমেছে, নিচে নেমে মজা করছে। আর এইদিকেও কিন্তু পুরো এরিয়াটা বরফে ভরা। দাঁড়াও, গাড়ি যাচ্ছে নন স্টপ, একটু দাঁড়াও, এবারে পার করব, চলে এসো। এইদিকের ভিউটা একটু দেখো। সোলাং ভ্যালিতে যখন পর্যটকেরা এসে বরফের দেখা পায় না, তখন অটল টানেল পার করে এখানে আসে শুধুমাত্র এইরকম বরফ দেখার জন্য। নিচে প্রচুর পর্যটকদের ভিড়, আর নদীটা এখান থেকে কি দারুণ ভাবে দেখা যাচ্ছে, শুধু একটু দেখো, পুরো গিজগিজ করছে, অসাধারণ লাগছে দেখতে। তুষারবৃত্ত পাহাড়, পাহাড়ি নদী, এইসব তো বটেই। রয়েছে পালচান ব্রিজ, ঢুন্ডি, নেহেরু কুণ্ড, তোমরা চাইলে ঘুরে দেখে নিতে পারো। আমিও ঘুরেছিলাম, তবে ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে সেই সব জায়গাগুলোর ক্লিপগুলো আর অ্যাড করলাম না, তাহলে হয়তো এই সুন্দর মুহূর্তগুলো মিস করে যেতাম। তবে শুধু যদি নেহেরু কুণ্ডের বিষয়ে বলি, ভীষণ ইম্পর্টেন্ট একখানা জায়গা, তোমরা একবার ভিজিট করতে পারো। নেহেরু কুণ্ড হলো একখানা পবিত্র জলের কুণ্ড, যে জল পান করা যায় বা খাওয়া যায়। মানালিতে থাকা প্রত্যেকেই সে কুণ্ডের জলকে অমৃত বলে মেনে থাকেন। অটল টানেল রোডে অবস্থিত নেহেরু কুণ্ড।
সোলাং ভ্যালি আর অটল টানেল ঘোরা আমার কমপ্লিট। এই মুহূর্তে অটল টানেলের কাছে এসে খবর পেলাম যে শিশু আজকে খোলা হয়েছে। আর এই কথাটা শুনে সৌরভ প্রচুর পরিমাণে বায়না করছে যে শিশুতেও যাব। ট্যুর পিকার্স এর কাছ থেকে আমি যে প্যাকেজটা করেছিলাম, প্যাকেজের মধ্যে অটল টানেল পর্যন্ত ঘোরাটাই ছিল। শিশুতে যেতে হলে এক্সট্রা কিছু টাকা আমাদেরকে কিন্তু বেশি পে করতে হবে। কত টাকা এক্সট্রা আমাদের যাচ্ছে সেটা অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেব। প্রচুর জ্যাম, কারণ এখন আমি এই মুহূর্তে পার্কিং জোনের কাছে দাঁড়িয়ে রয়েছি। গাড়িতে বসে সোজা রওনা দেব আমি শিশুর উদ্দেশ্যে। আমাদের ড্রাইভার দাদা পার্কিং জোনে গেছে তার গাড়িটা আনতে, দেখি গাড়িটা নিয়ে আসলে আমরা শিশুর দিকে রওনা দেব। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে শিশুর দিকে, আর এই দিকে হলো অটল টানেল। চলো শিশুর ভিউটা কেমন সেটাও তুলে ধরবো। ড্রাইভার দাদা গাড়ি যেহেতু পার্কিং জোনে রেখেছিল, ফোন করা মাত্র গাড়ি নিয়ে হাজির হলো। আর আমরাও গাড়িতে বসে রওনা দিলাম শিশুর উদ্দেশ্যে। এতদিন পর্যন্ত অতিরিক্ত বরফ থাকার কারণে 4x4 কার অ্যালাউ ছিল শিশুতে যাওয়ার জন্য। আর শুধুমাত্র এখানে এসে জানতে পারলাম আজকে থেকে ছোট গাড়িরও পারমিশন দেওয়া হচ্ছে, যার জন্য এই সুন্দর সুযোগটার হাতছাড়া করলাম না। তবে শিশু ভ্রমণের জন্য এক্সট্রা টাকা আমাদের পে করতে হয়েছিল। কত টাকা আমাদের এক্সট্রা দিতে হয়েছিল সেটা জানার জন্য আমার সাথে থাকতে হবে। তবে তাই নয়, তোমরা চাইলে এক্সট্রা টাকা খরচা করে রোটাং পাসও ঘুরে নিতে পারো। এইবারে তোমাদের মনে প্রশ্ন থাকতেই পারে, শিশু ভ্রমণের জন্য কেনই বা আমি এক্সট্রা টাকা পে করলাম। আসলে আমি যে প্যাকেজটা করেছিলাম সেই প্যাকেজের মধ্যে অটল টানেল পর্যন্তই ভ্রমণটা ছিল। শিশুটা যেহেতু আমি এক্সট্রা ভাবে ঘুরতে যাচ্ছি, যার জন্য আমাকে এক্সট্রা টাকা পে করতে হয়েছে। তবে তোমরা যারা রোটাং পাস শিশু একসাথে ঘুরতে চাইছো, ট্যুর পিকার্সের সাথে কথা বলে সেইভাবেই প্যাকেজটা করে নিতে পারো। মানালি থেকে মোটামুটি 40 কিলোমিটার দূরে লাহোল উপত্যকায় 10,235 ফুট উচ্চতায় অবস্থিত শিশু, যার কারণে তুষারবৃত্ত এই পাহাড়ি দৃশ্য অসাধারণভাবে দেখা যায়। রাস্তার দু সাইডেই রয়েছে পপলার গাছের সারিবদ্ধ, যা প্রকৃতির দৃশ্যকে আরো সুন্দর করে তুলেছে। অটল টানেল ঘুরে সোজা চলে এলাম শিশুতে। লাহোল জেলার একখানা ছোট্ট অংশ হলো শিশু, যেখানে এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। সবার প্রথমেই বলবো, শিশু কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে নেই। এক্সট্রা ভাবে 700 টাকা দিয়ে আমি গাড়িটা বুক করেছিলাম, মানে আমাদের ড্রাইভার দাদাই আমাদেরকে নিয়ে চলে এসেছে এক্সট্রা 700 টাকার বিনিময়ে শিশুতে। অটল টানেল ঘুরে আমি যে শিশুতে এলাম, এখানে বন্ধুরা এতটা পরিমাণে বরফ চারিদিকে, শুধুমাত্র এই মুহূর্তে রোডটাই খোলা হয়েছে। রোডের ওপরে দাঁড়িয়ে তোমরা ভিডিও শুট করো, ছবি তোলো, কোনো রকম সমস্যা নেই। এতটা পরিমাণে বরফ, কাউকেই ওপরের দিকে যেতে দেওয়া হচ্ছে না। অনেক টুরিস্টরা এসে ওপরের দিকে উঠে গেছে পাহাড়ের, তো পুলিশ এসে বারবার করে সকলকে নামতে বলছে। সেফটি ফার্স্ট, এটা তো মাথায় রাখতেই হবে, সেফটির কথা মাথায় রাখতে হবে। আচ্ছা, এই দিকের ভিউটা যদি একটু দেখাই, রোডের ওপরে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর সব পর্যটকেরা রোডের ওপরে দাঁড়িয়ে ছবি তুলছে, ভিডিও শুট করছে। সোলাং ভ্যালিতে আমরা যে সমস্ত স্নো অ্যাক্টিভিটি গুলো দেখেছি, সেম শিশুতে আসলে পরেও তোমরা এই সমস্ত স্নো অ্যাক্টিভিটি করতে পারবে। এত বরফ যেই জায়গাটাতে স্নো অ্যাক্টিভিটি গুলো হয়, সেই জায়গাটা এখন এই মুহূর্তে বন্ধ রয়েছে, নিচের দিকে যেতে দেওয়া হচ্ছে না। তাই আমরা রোডের ওপরে দাঁড়িয়ে মজা করছি। সত্যি কথা বলতে, আমি যদি তোমাদেরকে এই দিকের ভিউটা একটু দেখাই বন্ধুরা, কি বলবো, বিশ্বাস করো আমাদের ভারতের মধ্যে এত সুন্দর জায়গা রয়েছে, প্রয়োজন পড়বে না বিদেশ ঘুরতে যাওয়ার। এখানে তোমরা অবশ্যই একবার যদি ভিজিট করো, মন ছুঁয়ে যাবে, দারুণ লাগছে। হ্যাঁ, এবারে যদি ঠান্ডার বিষয়ে বলি, আমি যে সমস্ত সোয়েটার জামা কাপড় পরে রয়েছি, বরফ অতিরিক্ত, তোমরা হয়তো ভাবতে পারবে যে অতিরিক্ত বরফে অতিরিক্ত ঠান্ডা লাগে না। সূর্যের আলোর তাপ এখন প্রচুর রয়েছে, তাই একদম বেশি ঠান্ডা লাগছে না। সূর্যের আলো পড়ে গেলে পরে তখন তোমাদের ঠান্ডাটা লাগবে। শিশুতে ভিজিট করা প্রত্যেকটা পর্যটক এখানে এসে মন খুলে মজা করেছে। আর মজা করারই তো জায়গা, যেখানে চোখের সামনে এত পরিমাণে বরফ, সেখানে নিজেদেরকে কি করেই বা আটকে ধরে রাখা যায়। তবে একটু খেয়াল করো, চারিদিকে যেখানে পুরো সাদা, সেখানে গাছগুলো কেমন সোনালী রঙের হয়ে উঠেছে। এই দৃশ্য যেন অপরূপ। মানে শিশুতে এসে এই জিনিসটা বুঝতে পারলাম,
কাশ্মীর, লাদাখ, যে কোনো জায়গা বলো, সবকিছু জায়গার স্বাদ এই শিশু কিন্তু আমাদের মিটিয়ে দিল। এত সুন্দর ভিউ। নিচের দিকে দেখো, এই যে পুরো এরিয়াটা রয়েছে, শিশুর হলো এটা মেন পয়েন্ট। তবে এখানে এতটা পরিমাণে বরফ জমে রয়েছে, কত ফিট যে বরফ রয়েছে, যার জন্য এখানে কর্মরত আর্মিরা আমাদের কাউকেই নিচে যেতে দিচ্ছে না। কিন্তু ভিউটা একটু দেখো। এরকম সুন্দর ভিউ এর জন্য সঠিক সময় মানালি ট্রিপটা করা কিন্তু ভীষণ পরিমাণে প্রয়োজন। আকর্ষণীয়র মধ্যে রয়েছে শিশু জলপ্রপাত, তাছাড়াও শিশু হ্রদে নৌকা ভ্রমণের সুযোগ সুবিধা, গিফাং মন্দির, তুষারবৃত্ত হিমালয় শৃঙ্গের দৃশ্য। তবে চারিদিকটাই সাদা বরফে মোড়া। এখানে প্রচুর রকমের স্নো অ্যাক্টিভিটি হয়। বরফ অতিরিক্ত থাকার কারণে সবকিছুই বন্ধ রয়েছে। একদম ওপরের দিক থেকে ঘুরে এলাম, বরফের রাজ্যে এসেছি, বরফ নিয়ে খেলা করব না তা তো হতেই পারে না। এই পরিমাণে বরফ যেখানে পড়ে রয়েছে, তুই শুধু দেখো দেখো। চারিদিকেই একদম ঝুরঝুরে বরফ। শুধুমাত্র যেই সব বরফের ওপর দিয়ে পর্যটকেরা একটু বেশি হাঁটাহাঁটি করেছে, সেই জায়গার বরফটা জমে গিয়েছে। তবে যেখানে একদম ঝুরঝুরে বরফ, সেখানে আর্মিরা যেতেও দিচ্ছে না। এমনকি আমরা যেখানে মজা করছিলাম, সেখানেও একজন আর্মি প্রথম থেকে শেষ পর্যন্ত দাঁড়িয়েছিলেন। এই বিষয়টা বেশ ভালোই লাগলো, কারণ তিনি গাইড করে বলে দিচ্ছেন কোন দিকে যাওয়া উচিত আর কোন দিকে যেতে পারবে না। ক্যাম্পিং এবং ট্রেকিং, তার সাথে ফটোগ্রাফি করতে যারা ভীষণ পরিমাণে পছন্দ করো, তাদের কাছে শিশু হলো আইডিয়াল একখানা জায়গা। আমার তো শিশু ভ্রমণ করে ভীষণ ভালো লাগলো। তবে তোমাদের আমার ভিডিওর মাধ্যমে শিশু ভ্রমণ করে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। শিশু ঘুরে সোজা গাড়িতে উঠে বসেছিলাম এবং রওনা দিয়েছিলাম আবারও মানালির উদ্দেশ্যে। শিশু ঘুরে সোজা চলে এসেছি বনবিহার মানালির একদম ঠিক সামনে। ড্রাইভার দাদাকে বলেছিলাম এখানে নামিয়ে দিতে, কথা অনুযায়ী ড্রাইভার দাদা আমাদেরকে সঠিক জায়গাতেই নামিয়ে দিয়েছে। একদম সকাল সকাল বেরিয়েছিলাম বলে সঠিক সময় একদম মানালির মেন মার্কেটে পৌঁছে যেতে পেরেছি। আসার পথে বিশাল বড় জ্যামের মধ্যে ফেসে গিয়েছিলাম, তবুও সময় মতো আমরা পৌঁছে গিয়েছি সঠিক জায়গাতে। এবারে বনবিহার মানালির বিষয়ে একটু তোমাদেরকে বলবো। আমি এখন ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি, রোডের ওই পাশে একখানা মেন গেট দেখা যাচ্ছে। এটাই হলো বনবিহার মানালি। ভেতরের এরিয়াটা ভীষণ সুন্দর করে সাজানো গোছানো, বিভিন্ন ধরনের গাছগাছালি রয়েছে, বাচ্চাদের জন্য খেলার আলাদা একখানা জায়গা রয়েছে। অবশ্যই তোমরা এর ভেতরে ভিজিট করবে। সকালবেলা 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। বড়দের জন্য মাথাপিছু 50 টাকা টিকিট কেটে তোমাদেরকে এন্ট্রি করতে হবে এবং ছোটদের জন্য টিকিট কাটতে খরচা হবে মাথাপিছু 20 টাকা করে। বনবিহার মানালির উল্টো দিকে একখানা তোমরা দেখতে পারবে রোডের পাশে বিশাল বড় মার্কেট এরিয়া। মার্কেট এরিয়ার পাশ দিয়েই বড় একখানা রাস্তা রয়েছে। সেই রাস্তা দিয়ে তোমরা কিছুটা দূর এগিয়ে গেলে পরে, এই যে ব্যাক সাইডে রাস্তাটা দেখা যাচ্ছে, এগিয়ে গেলে তোমরা খুব সহজেই হাঁটা পথে পৌঁছে যেতে পারবে মানালির মনস্ট্রিতে, যেখানে এখন আমি হাঁটা পথে পৌঁছে যাব। মানালিতে বেশ অনেকগুলোই বুদ্ধ মন্দির বা মনস্ট্রি রয়েছে। তার মধ্যে থেকে মল রোডের কাছে থাকা এই মনস্ট্রি ঘুরেছিলাম। চলে এলাম মনস্ট্রির একদম ঠিক ভেতরে। মনস্ট্রিটা ভীষণ সুন্দর করে সাজানো গোছানো। এই মানালির একদম মেন মার্কেটের মধ্যে যে মনস্ট্রিটা রয়েছে, মনস্ট্রির নাম হলো মালায়ান নেইমাপা বুদ্ধিস্ট মনস্ট্রি। সামনের দিকের ভিউটা ভীষণ সুন্দর। তবে হ্যাঁ, মানালিতেও কিন্তু এখন এই মুহূর্তে চারিদিকেই বরফ পড়ে রয়েছে। এমনকি আমরা যে মনস্ট্রির ভেতরে ভিজিট করেছি, মনস্ট্রির আশেপাশে শুধু এরিয়াটা দেখো পুরো বরফে ভরা। সামনের দিকে রয়েছে মেন গেট, জুতো খুলে মনস্ট্রির ভেতরে এন্ট্রি করতে হবে। মানালিতে থাকা একটি বিখ্যাত বুদ্ধ মন্দির হলো গারান দর্জে গাদেন নুবলিং মঠ, যা সাধারণত মানালি গুম্পা নামে পরিচিত। তবে আমি যে বুদ্ধ মন্দিরে দাঁড়িয়ে রয়েছি, এই বুদ্ধ মন্দিরটাও খুব সুন্দরভাবে সুসজ্জিত এবং প্রচুর পর্যটকেরা ভিজিট করেছে। ভীষণ সুন্দর কারুকার্য বিশিষ্ট বিশাল বড় একখানা বুদ্ধদেবের মূর্তি রয়েছে এই বুদ্ধ মন্দিরে। এই মুহূর্তে এসে আমি দাঁড়িয়েছি মানালির মল রোডে। এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে যে কথা বলতেও কষ্ট হচ্ছে। আশা করছি আমার কথাগুলো শুনে তোমরা বুঝতেই পারছো। গুরুত্বপূর্ণ একটি কথা,
যেহেতু দুপুরের খাবারটা প্যাকেজের মধ্যে থাকে না, দুপুরের খাবারটা তোমাদেরকে নিজস্ব টাকা খরচা করেই খেতে হবে। মল রোডের আশেপাশে যারা বাঙালি হোটেলের সন্ধান চাইছো, এইমাত্র আমি তোমাদেরকে বুদ্ধ মনস্ট্রি ঘুরিয়ে দেখালাম। বুদ্ধ মনস্ট্রির আশেপাশে প্রচুর বাঙালি হোটেল রয়েছে, সেইখান থেকে দুপুরের খাবার দাবার তোমরা খেয়ে নিতে পারো। তবে আমি ঠিক করেছি ঘুরতে ঘুরতে অনেকটাই বেলা হয়ে গেছে, ভাত ডাল আর কিছু খাবো না, আমি চাইনিজ আইটেম কিছু একটা খেয়ে নেব। মল রোডের ওপরে প্রচুর চাইনিজ আইটেমের প্রচুর দোকান রয়েছে। তাছাড়াও এখানে মল রোডটা খুব সুন্দরভাবে বিকেলের পর থেকে জমজমাট হয়ে ওঠে, প্রচুর পর্যটকদের সমাগম হয়েছে। এমনকি বিকেলের পর থেকে যেহেতু প্রত্যেকটা দোকানে আলো জ্বলে উঠে, দেখতেও বেশ ভালো লাগে। মানালি মল রোডের ওপরেই রয়েছে সুন্দর একখানা মন্দির প্রাঙ্গণ, দুর্গা মাতার মন্দির। তোমরা একটু দর্শন করে নিও, খুব সুন্দর মন্দির প্রাঙ্গণ। তার সাথে জমজমাটে মানালির মল রোড ঘুরে দেখতে বেশ ভালোই লাগবে। বেশ খানিকক্ষণ এখানে সময় কাটিয়েছিলাম। মল রোডে সময় কাটিয়ে সোজা রুমে গিয়ে ফ্রেশ হয়ে প্যাকেজের মধ্যে থাকা রাতের খাবার খেয়ে সোজা ঘুমিয়ে পড়েছিলাম। দেখা হচ্ছে সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা, নেক্সট ডে সকাল সকাল পুরো রেডি হয়ে গিয়েছি। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল ঠিক 9টার মতো। চারিদিকের ওয়েদারটা ভীষণ সুন্দর, সকাল সকাল পুরো সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে গিয়েছে। যাই হোক, সকালবেলা ঠিক 8:30টার মধ্যে রেডি হয়ে আমি যেই হোটেলে রয়েছি মানালিতে, সেখানেই সকালের জলখাবারটা কমপ্লিট করে নিয়েছি। এইবারে আজকে সোজা বেরিয়ে পড়বো গাড়িতে উঠে মানালির আশেপাশে যে সমস্ত সাইট সিনগুলো রয়েছে সেইগুলো ঘোরার জন্য। আজকে কোথায় কোথায় ভিজিট করব সমস্ত কিছুটা দেখার জন্য আমার সাথে থাকতে হবে। আপাতত গাড়িতে গিয়ে উঠে বসবো। আমি তোমাদের বলবো, মোটামুটি যদি তোমরা 8টা থেকে 8:30টার মধ্যে বেরিয়ে যেতে পারো তাহলে বেশ ভালো হয়। কারণ যত বেলা বাড়বে গাড়ির সংখ্যা তত বাড়বে, গাড়ির সংখ্যা যত বাড়বে ততটাই কিন্তু আমাদের জন্য বিপজ্জনক। কারণ সরু সরু পাহাড়ি রাস্তা, টুরিস্ট পয়েন্টগুলোর কাছাকাছি গাড়ি গিয়ে পৌঁছাতেই পারবে না। সেই ক্ষেত্রে বেশ অনেকটা পথ হাঁটাহাঁটি করতে হতে পারে। আর সকাল সকাল বেরোলে সেই চিন্তাটাই থাকে না। চলে এলাম সবার প্রথম আমার গন্তব্যস্থলে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হিড়িম্বা দেবী মন্দির প্রাঙ্গণে। এত সুন্দর একখানা লোকেশন, এত সুন্দর একখানা পরিবেশ, যেটা তোমরা এখানে ভিজিট যতক্ষণ না করবে বুঝতেই পারবে না। চারিদিকের ভিউ দেখে তোমরা বুঝতেই পারছো পুরো এরিয়াটাই হলো দেবদার গাছের বন। সেই দেবদার গাছের বনের ঠিক মাঝখানেই রয়েছে এই হিড়িম্বা দেবী মন্দির প্রাঙ্গণ। সামনের দিকে এই হলো মন্দির, দেখতে কি দারুণ দেখাচ্ছে। বেশ অনেকটা বড় জায়গা জুড়ে এই মন্দির প্রাঙ্গণ। তবে মন্দির প্রাঙ্গণটা এমনই জায়গাতে যে মন্দিরের চারিপাশে এখনো পর্যন্ত বরফের চাই পড়ে রয়েছে। পার্কিং জোনের কাছে আমাদের ড্রাইভার দাদা গাড়ি দাঁড় করিয়েছে, সেখান থেকে বেশ অনেকগুলোই সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি ধরে মন্দির প্রাঙ্গণে আমাকে আসতে হয়েছে। অনেকক্ষণ হাতে সময় নিয়ে এই মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখবে, পুজো দেবে, বেশ আলাদা রকমের একখানা শান্তি তোমরা অবশ্যই পাবে। হিমাচল প্রদেশের মানালিতে অবস্থিত একটি প্রাচীন এবং ভীষণ জাগ্রত একখানা মন্দির প্রাঙ্গণ হলো হিড়িম্বা দেবীর টেম্পল। এখানে দূর দূরান্ত থেকে পর্যটকেরা আসে দর্শন করতে এবং পুজো দিতে। মহাভারতের ভীমের স্ত্রী হিড়িম্বা দেবীর উদ্দেশ্যে এই মন্দির নির্মাণ করা হয়েছে। 1553 সালে মহারাজা বাহাদুর সিং এই মন্দির নির্মাণ করেন। পায়ে হেঁটে মন্দির চত্বরটা ঘুরে দেখছি, বেশ ভালো লাগছে। তবে বুঝতেই পারছো সূর্যের আলো একদম ছিটে ফোটা এখানে পড়েছে। পুরোটাই যেহেতু দেবদার বন, সূর্যের আলো খুব বেশি নেই বলে চারিদিকটাই এতটা পরিমাণে হাওয়া আর এত ঠান্ডা যে কি বলবো, পুরো হাতগুলো আমার যেন কেটে যাচ্ছে। মন্দির প্রাঙ্গণে পুজো দেওয়ার সুব্যবস্থা রয়েছে। মন্দির চত্বরের মধ্যেই খুব সুন্দর জায়গায় জায়গায় অনেকেই জিনিসপত্র নিয়ে বসে রয়েছে। তোমরা চাইলে পরে সেই জিনিসপত্রগুলো দেখে একটু কিনেও নিতে পারো। মানে সোয়েটার বিক্রি হচ্ছে, টুপি, মাফলার, সমস্ত কিছু। তাছাড়াও তোমরা চাইলে পরে ওই যে ওপরের দিকে যে দেবদার বনটা দেখা যাচ্ছে মন্দির প্রাঙ্গণের ঠিক পেছন দিকে, সেখানে হিমাচলের যে একদম ট্র্যাডিশনাল যে ড্রেসগুলো হয় সেইগুলো ভাড়া করে তোমরা পরে নিয়ে ছবি তুলতে পারো, সেই সমস্ত ব্যবস্থাও তোমরা পেয়ে যাবে। চলে এলাম আমার পরবর্তী গন্তব্যস্থলে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ক্লাব হাউসের একদম ঠিক সামনে। তবে ক্লাব হাউসের ভেতরে এন্ট্রি তো করবো, বাইরের দিকের ভিউটা একটু দেখাই।
এখানে দেখো ক্লাব হাউসের ভেতরের যে এরিয়াটা রয়েছে পুরোটাই বরফে একদম ভরা। ক্লাব হাউসের কাছে আসলে পরে তোমরা স্থায়ী কিছু দোকান দেখতে পারবে, ছোট ছোট স্টল রয়েছে যেখানে আসলে পরে বিভিন্ন ধরনের খাবার দাবারের অপশন তো পাবে, তাছাড়াও বিভিন্ন ধরনের জামা কাপড়, শীতের পোশাক অনেক কিছু পাওয়া যাচ্ছে। তোমরা ঘুরে দেখবে, তোমাদের বেশ ভালো লাগবে। আর এই হলো সামনের দিকে যে গেটটা দেখা যাচ্ছে, সেখানে লেখা রয়েছে হিমাচল ট্যুরিজম দ্য ক্লাব হাউস। চলো ভেতরের দিকে এবারে আমরা এন্ট্রি করি। ক্লাব হাউস বা এই স্থানটি মূলত ব্রিটিশ শৈলী স্থাপত্যের জন্য ভীষণভাবেই জনপ্রিয়। বলতে পারো ক্লাব হাউস একটি চমৎকার পারিবারিক বিনোদন কেন্দ্র। ক্লাব হাউস মোটামুটি সকালবেলা 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। তাছাড়াও ক্লাব হাউসের পাশেই এই সুন্দর দৃশ্য তোমাদের মনমুগ্ধ করতে বাধ্য করবে। ক্লাব হাউসের ভেতরে বিভিন্ন ধরনের গেমিং জোন তো রয়েছে, তার সাথে খাওয়া দাওয়ারের অপশন, বিভিন্ন ধরনের সোয়েটার, জ্যাকেট, টুপি, শীতের পোশাক সমস্ত কিছুর স্টলও রয়েছে। ক্লাব হাউসের ভেতরে লাইব্রেরি রুম ছাড়াও রয়েছে ইনডোর গেমস, যেখানে ক্যারাম, টেবিল টেনিস, স্কেটিং সমস্ত কিছুর অপশন পেয়ে যাবে। ইনডোর গেমস ছাড়াও এখানে রয়েছে পার্সোনাল কিট। তবে তার আগে সবার প্রথমে গ্রাউন্ড ফ্লোরে রয়েছে ক্লাব হাউস টিকিট কাউন্টার। সেখানে গিয়ে টিকিট কেটে তারপরে তোমরা গেম জোনগুলোতে ভিজিট করতে পারবে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রিভার সাইড ভিউ পয়েন্টে। এই যে সামনের দিকে দেখা যাচ্ছে ক্লাব হাউস, ক্লাব হাউসের ঠিক সামনে দিয়েই এই যে সিঁড়ি দিয়ে নিচে নামা রাস্তা, যেটা ধরে একদম চলে এলাম নদীর ঠিক পাড়ে। সুন্দরভাবে নিজের মতো বয়ে গেছে নদী, আর চারিদিকটা মানে নদীর পাশে যে যে বড় বড় পাথরগুলো পড়ে রয়েছে তার উপরে ভরা বরফ। তোমরা নিজেরাই বুঝতে পারছো মানালি ভ্রমণে এসে আমি কতটা পরিমাণে বরফ দেখতে পেয়েছি, সেটা নতুন করে বলার কিচ্ছু নেই। এই জায়গাটাও ভীষণ সুন্দর। সামনের দিকে দেখা যাচ্ছে দেবদার বন, দেবদার গাছের বন। মানে লুকটা এত সুন্দর, জলের স্রোতের আওয়াজটা এত সুন্দর লাগছে। এখানেও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে, তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছো সেই সমস্ত অ্যাক্টিভিটি গুলো করে নিতে পারো। জলের মধ্যে আমি আর নামবো না, জলটা প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড পরিমাণে হাওয়া হচ্ছে, ঠান্ডাও লাগছে সেই পরিমাণে। নিচের দিকে যে পাথরগুলো রয়েছে জলটা এতটা পরিষ্কার, সেই পাথরগুলো পুরো ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে। মানালির সাইট সিন ঘুরে সোজা চলে এসেছি চণ্ডীগড় স্টেশনে। চণ্ডীগড় স্টেশনের একদম ঠিক সামনের দিকের এরিয়াতেই এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। ঘড়ির কাঁটায় বাজে রাত্রি ঠিক 9টা। তার আগে দেখিয়ে দিচ্ছি ওই যে সামনের দিকে দেখা যাচ্ছে চণ্ডীগড় স্টেশন। 5 রাত 6 দিনে সিমলা, কুলু, মানালি, কাসোল ভ্রমণের আমি ড্রপ নিয়েছিলাম চণ্ডীগড় স্টেশনে। তোমরা চাইলে পরে কালকা স্টেশনেও ড্রপ নিতে পারো, এটা পুরোটাই নিজেদের ওপরে। ট্যুর পিকার্সের হাত ধরে আমি 5 রাত 6 দিনে এই যে প্রত্যেকটা জায়গা ঘুরে দেখলাম, আমার ভীষণ সুন্দর জার্নিটা কেটেছে। তোমরাও চাইলে পরে ইনাদের কাছ থেকে প্যাকেজ করে নিয়ে সিমলা, কুলু, মানালি, কাসোল ভ্রমণ করে নিতে পারো। তবু আমি তোমাদের বলবো, যেহেতু ট্যুর পিকার্সের বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে, খরচার ডিটেলসটা আমি কিছুটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এবং পুরোপুরি ডিটেলসে যদি তোমাদের কিছু জানার ইচ্ছে থাকে ভ্রমণ সংক্রান্ত, ট্যুর পিকার্সের কন্ট্যাক্ট নাম্বারটা ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তোমরা চাইলে পরে সরাসরি ইনাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। আমার তো জার্নিটা ভীষণ ভীষণ ভালো কেটেছে। তবে বন্ধুরা, মানালি ভ্রমণের এই সুন্দর ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে পরে লাইক করে দিও। আর নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা চট জলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকতে পারো। যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।